শুরু হয়। ধীরে ধীরে এটা ছোট ছোট সংগ্রাম, লড়াই, প্রতিবাদ, এটা একটা সংহত রূপ গ্রহণ করে 1886 সালের 1 মে চিকাগো শহরে আমেরিকার হেমার্কেটে একটা সমাবেশ এবং তারা শ্রমিকরা লাগাতার ধর্মঘট আহ্বান করেন। 8 ঘন্টা কাজের দাবিকে সামনে রেখে একটা সংগঠিত আন্দোলন সেখানে সূচিত হয়। এই আন্দোলন চলতে থাকে। 4 মে 1886 সাল এদের প্রতি সংহতি জানিয়ে, যারা আন্দোলনকারী তাদের প্রতি সংহতি জানিয়ে একটা বিশাল জমায়েত সংগঠিত হয়। সেই জমায়েতে মালিকরা নিজেরাই পুলিশের সঙ্গে যোগসাজশ করে তারা বুঝতে পেরেছেন যে আন্দোলনের ব্যাপ্তি যেভাবে ছড়িয়ে পড়ছে এটাকে প্রতিরোধ করা সম্ভব না। তাহলে কি করতে হবে? একটা আক্রমণ নামিয়ে আনতে হবে। গভীর ষড়যন্ত্র করেন। এই জমায়েতের উপর একটা বোমা নিক্ষেপ করা হয়, পরপর কয়েকটা বোমা নিক্ষেপ করা হয়। এই বোমা নিক্ষেপ করেছিলেন মালিকেরই সংগঠিত গুন্ডা বাহিনী, তারা এই বোমাটা নিক্ষেপ করেছিলেন। পুলিশ সেখানে আগের থেকে সমস্ত ব্যবস্থাপনাটা পাকা ছিল, বোঝাপড়া ছিল মালিক এবং পুলিশের মধ্যে। পুলিশ সেখানে নির্বিচারে গুলি চালায়। ওই সংঘর্ষে একজন সার্জেন্ট পুলিশের, আরও 1-2 জন পুলিশ কর্মী, 4 জন শ্রমিক খুন হয় এবং অসংখ্য শ্রমিক সেদিন আহত হয়। এরই প্রতিবাদে এই আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে দেশে প্রতিবাদ প্রতিরোধ শুরু হয় এবং স্লোগান শুরু হয় 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। এই দাবিকে সামনে রেখে এই আন্দোলন যখন ছড়িয়ে পড়ে 1889 সালে বসে আলোচনার মাধ্যমে ঠিক করা হয় যে 1890 সালের 1 মে থেকে এই দিবসটাকে আমরা ইতিমধ্যে মালিকরা মাথা নোয়ান, 8 ঘন্টা কাজের অধিকার মেনে নিতে বাধ্য হন, তখনই সেটাকে ঘোষিত হয় 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালিত হবে। শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতার বাদের উপর সেটা গোটা দেশে বা সারা পৃথিবীতে প্রতিপালন করার জন্য আহ্বান জানানো হয়। সেই অনুযায়ী 1890 সালের 1 মে থেকে এই আন্তর্জাতিক সংহতি দিবস আমরা পালন করছি। আমাদের দেশও এটা আমরা পালন করছি। আমি অন্য আলোচনাতে না গিয়ে আমাদের দেশে এখন তো লক্ষ্য করছেন যে সরকারটা দিল্লিতে আছে, তারা তো এখন দেশপ্রেম, দেশাত্মবোধ, মাতৃভূমি, এই সমস্ত নানা ধরনের স্লোগানগুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আসলে আমাদের দেশের ইতিহাসটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের দেশও কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতবর্ষে দায়িত্ব গ্রহণ করেছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকেই আমাদের দেশে অফুরন্ত কাঁচামাল, আমাদের দেশের সম্পদ ইংরেজরা লুণ্ঠন করার জন্য, এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরাই কিন্তু কিছু শিল্প কারখানা গড়তে শুরু করেন। আমরা ইতিহাস যদি ঘাঁটি, আমাদের ভারতবর্ষে এটা লক্ষ্য করা যায়, ইংরেজরা তারা বুঝতে পেরেছেন এখানে যে সস্তা কাঁচামাল পাওয়া যায় পৃথিবীর অন্য দেশে সেটা কমই আছে। এটা মাথার মধ্যে রেখে তারা ভাবতে শুরু করেন যে না, এখানে তো আগে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, এবং এখানে সস্তায় শ্রমিক পাওয়া যায়, কাঁচামাল পাওয়া যায়, এটাকে যদি এখানে কাজে ব্যবহার করে উৎপাদনের সঙ্গে যুক্ত করা যায় তাহলে মুনাফাটা বাড়বে। সেই লক্ষ্য নিয়ে ভারতবর্ষে ইংরেজরা কলকারখানা করতে শুরু করেন এবং সেই কারখানার মধ্যে চটকল, স্টিল ইন্ডাস্ট্রি, চালকল, এই জাতীয় কলগুলি এবং চা বাগান, এগুলো করার জন্য ইংরেজরা সেখানে পদক্ষেপ শুরু করেন। 1853 সালে ভারতবর্ষে রেল লাইন নির্মাণে কাজ পুরোপুরি হাত নেন ইংরেজরা। ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থাকে, এই যে কাঁচামাল, উৎপাদিত মাল, এটাকে নিয়ে যেতে গেলে রেলপথ চাই, সস্তা যানবাহন চাই,
এ কারণেই তারা রেলপথ তাদের স্বার্থে কিন্তু এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয় ভারতবর্ষে। এবং এর পরে যদি আমরা লক্ষ্য করি, যারা কল মালিক, বিভিন্ন যে মালিক, তারাও সেখানে গিয়ে এর বিরুদ্ধে শ্রমিকদের যে 8 ঘন্টা কাজের দাবি, এটাকে তারা অনেক জায়গায় মানতে চাননি। সেখানেও কিন্তু তখনকার সময়ে আন্দোলনগুলো শুরু হয়। যেমন 1862 সালে প্রথম যেটা হাওড়া স্টেশন, যেটা রেল স্টেশন যেটাকে আমরা বলি, এখানে 1200 শ্রমিক ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা আন্দোলন করা হয়। তার আগে অনেক আন্দোলন আছে, আমি এগুলো উল্লেখযোগ্য আন্দোলন। সূচনা করেন যে না, আমাদের মজুরি, প্রাপ্য মজুরি ঠিক সময় দিতে হবে, কাজের ঘন্টা ইত্যাদি মেনে চলতে হবে। আমরা লক্ষ্য করলাম, এবং এখানেই 1866 সালে শশীপদ ব্যানার্জি নামে একজন ট্রেড ইউনিয়ন লিডার, তিনি একটা সংগঠন তৈরি করেন, এবং সেই সংগঠনটা শ্রমজীবী সমিতি নাম দিয়ে তৈরি হয়। এবং এই সংগঠনই একটা অর্গান বা মুখপত্র শ্রমিকদের প্রকাশ করেন, যে শ্রমজীবীটার নাম ছিল শ্রমজীবী সংবাদ। এবং এই নাম দিয়ে একটা অর্গান বা মুখপত্র বা পত্রিকা প্রকাশ করেন। এবং এটার মধ্য দিয়ে শ্রমিকদের উপর যে অত্যাচার, নিপীড়ন, এটা ভারতবর্ষে শ্রমজীবীদের কাছে পৌঁছানোর জন্য কী পদ্ধতিতে আন্দোলন, কী লক্ষণে আন্দোলন হবে, এগুলো বোঝানোর জন্য সেখানে উদ্যোগ নেওয়া হয়। আমরা লক্ষ্য করি, এটার পরেই সেখানে 25টি মিলে লাগাতার ধর্মঘট হয় টেক্সটাইলস ইন্ডাস্ট্রির মধ্যে। 1970 সালে ভারতবর্ষে কলকাতা পৌরসভার আন্দোলন লক্ষণীয় আন্দোলন ছিল, লাগাতার ধর্মঘট 1917 সালে। এবং এর পরে গিয়ে আমরা লক্ষ্য করলাম ধীরে ধীরে এটা খড়গপুর মানে মিদনাপুর, যেটা এখানে যে খড়গপুর, এখানেও একটা বড় ইন্ডাস্ট্রি ছিল, যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে রেলকে বেস করে, এখানেও একটা ধর্মঘট সেখানে সংগঠিত হয়। তারপরে এই আন্দোলন ছড়াতে এটা কানপুর, এটা হয় গিয়ে 1919 সালে কানপুরে গিয়ে সেখানে যারা উলের কাজ করতেন, সেই উলেন কারখানার যারা ওয়ার্কার, তারা সেখানে আন্দোলনটা তৈরি করেন। 1920 সালে পশ্চিমবাংলা চটকলে একটা বিরাট ধরনের সংগ্রাম হয়। সেই সংগ্রামটা 35,000 শ্রমিক সেখানে, তৎকালীন অবস্থায় তো 35,000 শ্রমিক মানে বিরাট ব্যাপার। এই চটকলে সেখানে সেদিন লাগাতার ধর্মঘট হয়। এটি ছড়িয়ে গিয়ে টাটা স্টিল, যেটা জামশেদপুর, সেখানে গিয়ে এটা সংগঠিত হয়। এবং এই পরে গিয়ে দেখা যায় মেরিন ডকের 20,000 শ্রমিক ওই বৎসরই তারাও সেখানে আন্দোলনে অংশগ্রহণ করে। এবং এগুলি একটা ব্রিটিশের বিরুদ্ধে যেমন সংগ্রাম, ব্রিটিশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেমন সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তার সঙ্গে শ্রমজীবীদের যে দাবি, তাদের যে অধিকার, তাদের যে সম্মান, তাদের যে মর্যাদা, তাদের উপর যে অত্যাচার, নিপীড়ন, এটার বিরুদ্ধে তাদের প্রতিবাদগুলো একটার পর একটা সেখানে সংগঠিত হয়। আমরা লক্ষ্য করলাম অসংখ্য খণ্ড খণ্ড আন্দোলন যখন চলতে থাকে, ব্রিটিশরা তখন বুঝতে পারছেন এই আন্দোলন তো বেশি দূর এগুনে যেতে পারে না, এটাকে আটকিয়ে দাও। এই ভারতবর্ষ ব্রিটিশরা সেই দিন গ্রেপ্তার করে প্রথম 31 জন কমিউনিস্ট লিডার। তারা বুঝতে পেরেছেন যে এই শ্রমিক আন্দোলনের পেছনে কমিউনিস্টদের হাত আছে, এবং কমিউনিস্ট এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন। এই 31 জন বাছাই করা কমিউনিস্ট নেতৃত্বকে সেদিন গ্রেপ্তার করেন। এর মধ্যে যারা খুব উল্লেখযোগ্য ছিলেন, আপনারা জানেন যে মুজাফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, পি.সি. যোশী, রাধা রমন মিত্র, ধরণী গোস্বামী, শামসুল হুদা এবং অযোধ্যা প্রসাদ, এই ধরনের উল্লেখযোগ্য কমিউনিস্ট লিডাররা বা শ্রমিক নেতারা সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়, জেলে পুড়িয়ে দেওয়া হয়, যাতে আন্দোলন আর না বাড়তে পারে। এই পরিস্থিতির মধ্যে যখন ব্রিটিশ আক্রমণটা বাড়ালেন, শ্রমজীবীরা বুঝতে পেরেছেন এভাবে তো চলতে পারে না, এবার তো একটা সংগঠিত ট্রেড ইউনিয়ন চাই। 1920 সালে ভারতবর্ষে প্রথম একটা ট্রেড ইউনিয়ন তৈরি হয়, যেটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটাকে এআইটিউসি বলা হয়। এবং এই এআইটিউসি ভারতবর্ষের প্রথম ট্রেড ইউনিয়ন, যারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম, শ্রমজীবীদেরকে সংগঠিত করা, লড়াই করা, আন্দোলন করা, তাদের লক্ষ্য ছিল সমাজতন্ত্রের শেষ কথা, মুক্তি সংগ্রাম এবং সাম্যবাদ। এই দুটো স্লোগানকে সামনে এনে মুক্তি চাই, নিপীড়ন থেকে রক্ষা দিতে হবে, আর সঙ্গে সাম্যবাদ, এই স্লোগানকে সামনে রেখে এই ট্রেড ইউনিয়নটা সেখানে লড়াই এবং আন্দোলন ইত্যাদি তৈরি করে চলতে থাকে। এই পরিস্থিতির মধ্যে
আমরা লক্ষ্য করেছি 1937 সালে আবার আরেকটা বড় ধর্মঘট হয়, সেখানে 2,35,000 চটকল শ্রমিক সেদিন এই আন্দোলনে অংশগ্রহণ করে। আবার 1945 সালে কলকাতার বিখ্যাত ট্রাম শ্রমিকদের আন্দোলন, সমস্ত ট্রাম তখন বন্ধ হয়েছিল। ট্রাম ছিল অন্যতম কলকাতার একটা যোগাযোগ মাধ্যম। সে ট্রাম শ্রমিকদের লাগাতার ধর্মঘট সংঘটিত হয়েছিল। আপনারা জানেন 1947 সালে আমাদের দেশ 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন শাসক দল, আমি কথাগুলো বললাম এই কারণে, কারণ আজকে যারা শাসক দল তারা বলার চেষ্টা করছেন তারাই নাকি দেশাত্মবোধ, দেশপ্রেম, তারাই নাকি দেশে সব কিছু করেন, যাদের কোনো ভূমিকাই নেই। যারা আন্দোলনের বিরোধিতা করেছেন, লড়াইয়ের বিরোধিতা করেছেন, শ্রমিক শ্রেণীর সমস্ত অধিকারের বিরোধিতা করেছেন, মালিকের দালালি করেছেন, তারা এ সমস্ত কথাগুলো বলার চেষ্টা করছেন। এরকম কয়েকটা দৃষ্টান্ত, অসংখ্য আন্দোলন, এগুলি বলে শেষ করা যাবে না। আমি কয়েকটা দৃষ্টান্ত শুধু আপনাদের সামনে সেখানে দিলাম। এই পরিস্থিতির মধ্যে আমরা লক্ষ্য করলাম যে এআইটিউসি স্বাধীনতার পর জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, নেহরুর সময়ে যারা বিশেষ করে সাম্যবাদে বিশ্বাস করতেন, গণতন্ত্রে বিশ্বাস করতেন, শ্রেণী সংগ্রামে বিশ্বাস করতেন, শ্রেণী আন্দোলনের পরিবর্তনে বিশ্বাস করতেন, এই অংশটাকে নেহরু মেনে নিতে পারেননি। এবং শাসক দল তখন বেছে পিছে এই নেতৃত্বদেরকে কখনো পাকিস্তানের দালাল, কখনো চীনের দালাল, মাঝে মধ্যে এখনও বলে, সুযোগ পেলেই এই কথাগুলো ব্যবহার করে। অর্থাৎ শ্রমজীবী গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য আপনি কোনো লড়াই সংগ্রাম আন্দোলন করলেই আপনি দালাল হয়ে গেলেন। আমেরিকার দালালি করলে ভালো, এবং এটা নাকি দেশপ্রেম। মালিকের হয়ে কাজ করলে এটা আরও বেশি দেশপ্রেম, মালিকের হয়ে গুন্ডামি করলে আরও বেশি দেশপ্রেম। আর শ্রমজীবী এবং মানুষের লড়াই, জীবন জীবিকার লড়াই সংগ্রামে যদি আপনি সমর্থন করেন, তাহলে সেটা লোকে দেশদ্রোহীমূলক কাজ। এর লোকে তাদের ব্যাখ্যা। এবং এই পরিস্থিতির মধ্যে গিয়ে শ্রেণী সংগ্রামের আইডিয়াকে, কারণ শ্রেণী সংগ্রাম ছাড়া শ্রেণীহীন সমাজ তৈরি হয় না, শ্রেণীহীন সমাজ ছাড়া সাম্যবাদ আশা করতে পারেন না। এই দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলি বিবেচনায় রেখে সেই দিন এআইটিউসির মধ্যে একটা অংশ, জ্যোতি বসু, পি রামমূর্তি, আপনার নাম জানেন এগুলো, আমি শুধু স্মরণ করে, বিটি রণদিবে, তারা তখন গিয়ে বলতে শুরু করলেন যে শ্রেণী সংগ্রাম ছাড়া তো এবং শ্রেণী চেতনার বিকাশ ছাড়া এই অবস্থায় শ্রমিক শ্রেণীর মুক্তি সম্ভব না। এই নিয়ে এআইটিউসির মধ্যে লক্ষ্য করা গেল এস এ ডাঙ্গের মতো নেতারা, জুসির মতো নেতৃত্বরা, তারা সেই দিন দেখা যায় মালিকদের সঙ্গে শ্রেণী সংগ্রামের যে আদর্শ, শ্রেণী সংগ্রামের যে দৃষ্টিভঙ্গি, সেটা মানলেন না। তারা সেই দিন গিয়ে আপোষ নীতি গ্রহণ করলেন, মালিকদের সঙ্গে সবটা সমঝোতার নীতি, এবং সরকারের সঙ্গে সমঝোতার নীতি গ্রহণ করলেন। এটা নিয়ে ধীরে ধীরে কিছু বিরোধ শুরু হলো। আমি কথাটা বলছি এই কারণে, এই যে আজকে মে দিবস, তার মেইন স্লোগানটা কি? দুনিয়ার মজদুর এক হও। শ্রমিক শ্রেণী ঐক্যে কোনো ফাটল ধরো বা ঐক্যটা ভাঙো, এটা কিন্তু আমরা চাই না। কিন্তু এটা তো ঠিক, আমরা কি সেই ঐক্য চাইতে পারি যে ঐক্য শ্রমিক আদর্শ মানবে না, শ্রমিকের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে না, শ্রমিকের যে মুক্তির সংগ্রাম সেটাকে দুর্বল করবে? এই ঐক্য তো চাইতে পারি না। আমরা সেই ঐক্য চাই, মুক্তি সংগ্রামের লড়াই এবং আমাদের উপর যে আক্রমণ, নিপীড়ন, লড়াই, এটার সেখানে গিয়ে যারা সাহায্যকারী ভূমিকা নেবে তারাও বন্ধু, যারা এটা বিরোধিতা করবে তারা হবে শত্রু। এদের লড়াই সংগ্রামই একটা উপযুক্ত স্থান, যেখানে শত্রুকে চিহ্নিত করা যায়, আবার বন্ধুকে খুঁজে পাওয়া যায়। যে সাহায্য করবে সে বন্ধু, আর যে বিরোধিতা করবে, নিপীড়ন করবে, সে আমার শত্রু। কাজে এই লড়াইয়ের অভিজ্ঞতার নিরিখেই কিন্তু সেখানে আপনি শত্রু মিত্র চিহ্নিত করতে পারেন। এই দৃষ্টিভঙ্গিতে গিয়ে সেখানে গিয়ে উপায়হীনভাবে আমরা ঐক্য ভাঙতে চাইনি। 1970 সালে বাধ্য হয়ে তখন যেই নেতৃত্বের কথা আমি বলছিলাম, আমরা সেখানে গিয়ে রঞ্জি স্টেডিয়াম কলকাতায় মে মাসে শেষ দিকে সম্মেলন করে আমাদের সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, যেটাকে CITU বলা হয়, ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বলা হয়, আমরা সেই সাম্যবাদী দৃষ্টিভঙ্গি এবং শ্রেণীহীন সমাজের স্লোগানকে সামনে রেখে শ্রমজীবীদের শ্রেণী সংগ্রামের প্রতি বিশ্বাস থেকে তাদেরকে সেইভাবে সংগঠিত করার চিন্তা ভাবনাকে সামনে নিয়ে এই CITU আত্মপ্রকাশ করে। আমরা এখনও
এই শোধনবাদী দৃষ্টিভঙ্গি, আপোষকামী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপোষহীন যোদ্ধা হিসেবে, আপোষহীন হিসেবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। তারপরেও মজদুর এবং শ্রমজীবীদের মধ্যে ঐক্য চাই আমরা। সেই ঐক্যটা হবে ইস্যু ভিত্তিক। যে কোনো ইস্যু যদি সেটা সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করা যায়, তাহলে শক্তিটাকে সংহত করা যায়। আমরা চাই শক্তিটাকে সংহত করুন। সংহত করার জন্য কিন্তু ইস্যু ভিত্তিক সেখানে গিয়ে, যেমন ধরুন আজকে 10টা ট্রেড ইউনিয়ন ভারতবর্ষে একটা ঐক্যবদ্ধ মঞ্চ, 56টা ফেডারেশন তার একটা ঐক্যবদ্ধ মঞ্চ, বিভিন্ন ফেডারেশনগুলো মিলে, আবার কৃষক সংগঠন আছে, এই ধরনের 500 কৃষক সংগঠন, ইস্যু ভিত্তিক তারা আজকে ঐক্য তৈরি হয়েছে। সে ঐক্যটা কেন? যে আমার অধিকারকে রক্ষা করতে হবে, আমার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে, কমন মিনিমাম ন্যূনতম কিছু কর্মসূচি, এটার মধ্য দিয়ে আপনি সমাজতন্ত্রে আসতে পারবেন না। সমাজতন্ত্র হয়ে যাবে, সমাজতন্ত্র একমাত্র শেষ কথা, এটাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু আপনাকে কিছু প্ল্যাটফর্মে তো যেতে হবে। সেই প্ল্যাটফর্ম হিসেবে ঐক্যের বিষয়টা মাথায় রেখেই সেই ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা আমরা করি এবং ঐক্যবদ্ধ আন্দোলনের দিকে আমরা যাই। আজকে ভারতবর্ষে এই বিজেপি সরকার ক্ষমতা আসার পর এই লড়াইটা করতে করতে আজকে গিয়ে কৃষক আক্রান্ত, শ্রমজীবীরা আক্রান্ত, এগুলো আমি ব্যাখ্যা যাচ্ছি না, পরে বক্তারা আছেন এগুলো আলোচনা করবেন। এবং এই আক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে দুইটা শক্তি, যেটা রাষ্ট্রের মেরুদণ্ড, উৎপাদনের মূল শক্তি, একটা হলো কৃষক আর একটা হলো শ্রমিক। এখানে একটা পরিষ্কারভাবে বলতে হবে, কৃষককে বাদ দিয়ে শ্রমিক এক পাও এগোতে পারবে না, আবার শ্রমিককে বাদ দিয়ে কৃষক এগোতে পারবে না। কৃষকের কাঁচামাল, শ্রমিক এটাকে অন্য জিনিসে রূপান্তরিত করে। আবার কৃষকের ঘরে সন্তানই কলকারখানায় কাজ করতে আসে, একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। নতুবা এ বুর্জুয়ারা, পুঁজিপতিরা, তারা একটার বিরুদ্ধে আরেকটাকে ব্যবহার করার চেষ্টা করবে। এই উপলব্ধি থেকে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আজকে শ্রমিক কৃষকের মধ্যে ভারতবর্ষে একটা ব্যাপকতর ঐক্য গড়ে উঠেছে। যে ঐক্যের মধ্য দিয়ে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশে, এই যেমন স্বাধীনতার আগে ধর্মঘটগুলির কিছু কথা আমি বললাম, এখানেও ভারতবর্ষে আমরা যদি ধরি, নয়া উদারবাদী অর্থনীতি 1991 সালে নরসিংহ রায়ের নেতৃত্বাধীন সরকার যখন ছিল, 1 জুলাই থেকে যখন ভারতবর্ষে কার্যকরী করা হয়েছে, তখনই এই CI2 ভারতবর্ষে ধর্মঘট আহ্বান করেছে তার নিজের শক্তির ভিত্তিতে। এই ধর্মঘটে ধীরে ধীরে এটা 23টা ধর্মঘট হয়েছে ভারতবর্ষে। ভারত বন্ধ কোনটাকে বলি আমরা, বা দেশব্যাপী ধর্মঘট বলি, 23টা ধর্মঘট হয়েছে। এই ধর্মঘটের লক্ষ্য করা যাচ্ছে একটা ব্যাপক অংশে মানুষ সামিল হচ্ছেন। পরের যে 3টা ধর্মঘট, এই 3টা ধর্মঘটের লক্ষ্য করে গেল শ্রমিক কৃষক একটা মঞ্চে, কৃষকের আন্দোলনে শ্রমিক, শ্রমিকের আন্দোলনে কৃষক, একটা ব্যাপকতর ঐক্য গড়ে উঠেছে। আজকের মে দিবসে দাঁড়িয়ে আমাদেরকে যে কথাটা বলতে হবে, সাম্রাজ্যবাদী শক্তি বেপরোয়া, উদারবাদী শক্তি বুঝতে পারছে যে আর মানুষকে বোকা বানানো যাবে না। মুখরোচক কথা, মুখরোচক আলোচনা, অবাস্তব কথাবার্তা, মিথ্যা মিথ্যা মিথ্যা, শুধু মিথ্যা, এই মিথ্যার উপর আর বেশি দিন ধরে রাখা যাবে না। এই কারণেই তারা এখন বুঝতে পারছে যে মানুষ তাদেরকে ধরে ফেলেছে। এই কারণে তারা মানুষের প্রতি এখন বিশ্বাস রাখতে পারছে না, আস্থা রাখতে পারছে না। এরা হয়ে যাচ্ছে স্বৈরাচারী, এখন একতন্ত্রী। যেমন আমাদের দেশের সরকার, নরেন্দ্র মোদীর সরকার, সর্বশেষ তার লক্ষ্যটা কি? কিচ্ছুই মানব না, আমি মানুষের কোনো কথা বুঝতে চাই না, আমি যা বলবো এটাই শেষ কথা, আমি যা বলবো এটাই সংবিধান, আমি যা বলবো এটাই দেশের কথা, এটাই নাকি মানুষের কথা। এবং এই ধরনের স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি, এটাকে হাত থেকে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য, দেশের সম্পদ যারা লুণ্ঠন করছে, দেশকে যারা বিপন্ন করে দিচ্ছে, মানুষকে যারা বিপন্ন করে দিচ্ছে, একটা চরম অনিশ্চিত ভারত তৈরি করেছে, বেকারের দেশ এবং অনাহারী দেশ হিসেবে পরিণত করেছে, ধ্বংস করে দিয়েছে সমস্ত কিছু। এই শ্রমিক এবং কৃষকের রক্ত ঘামে গড়ে ওঠা ইমারতগুলো, সম্পদগুলো একটার পর একটা লুণ্ঠন করে ধ্বংসের কিনারে এই দেশকে নিয়ে গেছেন। কাজে ধ্বংসের হাত থেকে এই দেশকে যারা সৃষ্টি করেছে, তৈরি করেছে, যাদের ঘাম এবং রক্ত পরিশ্রমের বিনিময়ে এই দেশ তারা তৈরি করেছে, তারাই হলো প্রকৃত দেশপ্রেমী। তারাই এবং এই যে মাতৃভূমি, মাতৃভক্তি বলছে, এদের মাতৃভূমির প্রতি যদি শ্রদ্ধা থাকতো তাহলে মাতৃভূমির সম্পদ কেন বিক্রি করছেন?
মাতৃভূমি তো বিক্রি করে দিচ্ছেন। মাতৃভূমিরা বার ডাকছেন কি? জল থেকে শুরু করে সব জল সর্বোচ্চ বিক্রি করতে শুরু করেছেন। এটাই কি মাতৃভক্তি? এটাই কি মাতৃবন্দনা? এর নাম মাতৃবন্দনা না, এটা ধ্বংস। কাজে আমরাই হলাম প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত দেশাত্মবোধ নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে দেশকে আমরা মুক্ত করেছি। এই বিশ্বাস আমরা রাখছি। আজ হোক কাল হোক এরা শেষ কথা বলবে না, শেষ কথা বলবে এই ঐক্য এবং শ্রমজীবী এবং কৃষকের যে লড়াই, যৌথ যে সংগ্রাম, গণতান্ত্রিক মানুষের যে আন্দোলন, এই লড়াই শেষ কথা বলবে। এবং এটা এবং মে দিবসে আজকে আমাদের সবচেয়ে শপথ নিতে হবে, লড়াইকে আরও শক্তিশালী করো, মানুষের কাছে যাও, মানুষকে বুঝাও, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো। এটার ভিত্তিটাকে যদি মজবুত করতে পারি তাহলে এটাকে এই আক্রমণকে প্রতিহত করা সম্ভব এবং এই সরকারটাকে ক্ষমতা থেকে হটানো সম্ভব। বলার চেষ্টা করছে, আছে, থাকবেন, গায়ের জোরে থাকবেন। হয় না। পৃথিবীর ইতিহাস কি বলে? গায়ের জোর বেশি দিন চলবে না, অহংকার বেশি দিন চলবে না। অতিরিক্ত অহংকার হয়ে গেছে এবং গায়ের জোরই মনোভাব হয়ে গেছে। এই মনোভাবকে দেশের মানুষ মেনে নেবে না। আপনি যতক্ষণ মেনে নেবেন ততক্ষণ তার শক্তি। আপনি যখন মেনে নেবেন না, আপনার শক্তি কিন্তু বিরাট। কাজে যারা মেনে নিতে পারছেন না, এই শক্তিটাকে সংহত করতে হবে। এই দায়িত্বই আমাদের মে দিবসে গ্রহণ করতে হবে, এই শপথই আমাদের মে দিবসে নিতে হবে। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিআই